আসসালামু আলাইকুম। হাসবো না কাঁদবো? একটু হাসি। যাই হোক, কেন হাসছি সেটি একটু বলি। বদিউল আলম খোকন একটি সিনেমা বানাতে চেয়েছিলেন শাকিব খানকে নিয়ে। সিনেমার গল্পটা শাকিব খানের মনোপুত হয়নি। অ্যারেঞ্জমেন্টটা শাকিব খানের মনোপুত হয়নি। শাকিব খান সিনেমার টাকা অ্যাডভান্সের নেয়া টাকাটা ফেরত দিয়ে দিয়েছিলেন। তো বদিউল আলম খোকন তখন থেকেই মোটামুটি প্রতিজ্ঞাবদ্ধ যে শাকিব খানকে তিনি দেখিয়ে দেবেন। বদিউল আলম খোকন শাকিব খানকে নিয়ে ২ ডজনের মতো হিট ছবি দিয়েছে। যে কটা ছবি বদিউল আলম খোকন শাকিব খানকে নিয়ে বানিয়েছেন, সবগুলোই সুপার হিট। তো ওই জায়গা থেকে বদিউল আলম খোকনের একটা কনফিডেন্স বা ওভার কনফিডেন্স যেটাই বলেন, হতেই পারে যে সে শাকিব খানকে ছাড়া অন্য কাউকে নিয়ে সিনেমা বানালেও সেই ছবি হিট হবে। সুপার হিট না হলেও এট লিস্ট হিট হবে। সেটা মানা যেত। মানে সেটা আমিও মানি। মানা যেত না, আমিও মানি সেটা। হইতেই পারে। এখন একজন একজন গুণী পরিচালক, একজন অভিজ্ঞ পরিচালক, একজন দীর্ঘদিনের সফল পরিচালক। সে একটা সিনেমা বানাবে, সেই সিনেমা একটা ভালো রেজাল্ট করবে এটাই স্বাভাবিক। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, লাস্ট ফিউ ইয়ার্স সিনিয়র যত ডিরেক্টর সিনেমা বানিয়েছে, সবগুলো সিনেমা না ওয়ার্ক করে নাই। কেন ওয়ার্ক করে নাই? কারণ সিনিয়র ডিরেক্টররা এই জেনারেশনের পালস বুঝতে পারে না। উনারা এখনো সেই আমলেই আছেন যেখানে তারা মনে করেন যে ৫ টা গান, ৪ টা ফাইট আর ডায়ালগ থাকলেই বোধহয় সিনেমা হয়ে যায়। জানি না বদিউল আলম খোকনের ওই ইচ্ছা থেকে কিনা বা স্বাভাবিক কোনো প্রক্রিয়ায় কিনা তিনি একটা সিনেমার ঘোষণা দিয়েছেন যেটির নাম হচ্ছে 'তছনছ'। আর এই ঘোষণাটা তিনি এখন এমন একটা সময় দিলেন যেটা হচ্ছে গিয়ে রায়হান রাফির একটা সিনেমার ঘোষণা আসলো যেটি নাম হচ্ছে 'তাণ্ডব', যেটি রায়হান রাফি করবে শাকিব খানকে নিয়ে। এখন বদিউল আলম খোকন একটা সিনেমা করছে মুন্না খানকে নিয়ে, যেটা হচ্ছে 'তছনছ'। মুন্না খান একটা সিনেমার পোস্টার দিয়ে একটা পোস্ট করেছে, সবার কাছে শুভ কামনা চেয়েছে। আজকে বোধহয় প্রেস শুভ মহরত মহরত করবে সিনেমার। অনেকদিন সিনেমার মহরত হয় না। আর সিনেমার মহরত মানে হচ্ছে এফডিসি। এফডিসি ছাড়া সিনেমার মহরত জমে না আসলে। তো যাই হোক, তিনি এফডিসি তে মহরত করছেন না। তিনি এট দ্য টেবিল, যেটা কিনা শেফ দ্য টেবিলের কপি করে একটা রেস্টুরেন্ট করেছে এট দ্য টেবিল মগবাজারে। সেই রেস্টুরেন্টে এটার মহরত করছে এবং সমস্ত সাংবাদিকদের সেখানে দাওয়াত করেছে। এখন সমস্ত সাংবাদিকদের যখন গণহারে দাওয়াত করে, তখন কি পরিস্থিতি হবে সেখানে সেটি অনুমেয়। আমাকে একবার আহ, ইকবাল সাহেব তার ওই যে লাস্ট যে সিনেমাটা রিভেঞ্জ নাকি যেন, ডেড কিল ডেড বডি, হ্যাঁ ডেড বডি সিনেমার জন্য এফডিসি তে মহরতের দিন ইনভাইট করেছিল যে সব সাংবাদিক এসছে। তো সেখানে যাওয়ার পরে দেখলাম যে বিশাল ফ্লোরে মহরত করছে। বিশাল ফ্লোর, প্রায় ৫০০-১০০০ লোক সেখানে হবে, জায়গা দেওয়া যাবে এরকম একটা ফ্লোর। সেই ফ্লোরে মহরত করছে এবং টেবিল চেয়ার সেট করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা টেবিল চেয়ারে মানুষজন বসার পরেও দাঁড়িয়ে থেকেও তারপরে গেট লাগাই দিতে হয়েছে। গেটটা লাগাই দিতে হয়েছে যাতে আর কেউ না ঢুকে। যাই হোক, এরকম লোক বেশি হইলে মহরত করে যেমন একটা আনন্দ আছে, তেমনি একটা বিশৃঙ্খলাও হয় এইভাবে গণ ইনভাইটেশনে। সেই জায়গা থেকে বোধহয় এফডিসির ওই প্লেসটা তারা চেঞ্জ করে
এট দ্য টেবিলে গেছে, যাতে করে সিলেক্টেড মানুষকে দেখে দেখে তারা বুঝে বুঝে যে সাংবাদিকটাকে ইয়ে করা যায়, হ্যান্ডেল করা যায়। তারপরেও সেই চেষ্টা কতটুকু সফল হবে জানি না। এখন মুন্না সাহেবের টাকা আছে। আমাদের দেশে ওদিন আমিন খান একটা ইন্টারভিউ দিছিল। আমিন খানের সেই ইন্টারভিউটা এরকম ছিল যে বাংলাদেশ এমন একটা সম্ভাবনাময় দেশ যেখানে রাস্তা থেকে তুলে এনে সুপারস্টার করে দেওয়া যায়। আমিন খান বলছিল একটা সময় টেলিভিশনের একটা ইন্টারভিউতে যে রাস্তা থেকে তুলে এনে সুপারস্টার করে দেওয়া যায় এবং টাকা থাকলেই হিরো হওয়া যায়, সুপারস্টার হওয়া যায়। সেই সম্ভাবনার দেশ বাংলাদেশ। তো যাই হোক, আমি মুন্না খানকে ছোট করছি না, তবে তার আগের যে সিনেমাটা আন্ডারওয়ার্ল্ড নাকি যেন একটা বানিয়েছে, আমার দেখা হয় নাই, না দেখে মন্তব্য করাটাও ঠিক না। তবে যে রিপার্কেশন শুনেছি, যে রিউমার শুনেছি, তাতে আমাদের দেশে আর একটা অনন্ত জলিল সৃষ্টি হয়েছে মুন্না খানকে দিয়ে, যার যে ঠিকমতো একটা আহ, বাংলা ভাষাটাকে ঠিকমতো সে বলতে পারে না, বরিশালী ল্যাঙ্গুয়েজে কথা বলে। এটা অস্বাভাবিক কিছু না, বরিশালী ল্যাঙ্গুয়েজে কথা বলতেই পারে একজন নায়ক, কিন্তু সে আহ, শুদ্ধ করে আধুনিক বাংলায় কথা বলতে পারবে না, যে একটা আহ, স্বাভাবিক বাংলা সেন্টেন্স ঠিক মতো বলতে পারে না, তার কাছ থেকে আসলে হিরো বলতে তাকে আমি কতটুকু মানে মার্ক দিবে, হিরো বলতে সে কতটুকু গ্রহণযোগ্যতা পাবে, ওই যেখানে যেখানে একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে থাকে, সেই জায়গা থেকে আসলে বদিউল আলম খোকনের এই মুন্না খানকে নিয়ে শাকিব খানের সঙ্গে ফাইট দেওয়ার যে মানসিকতা তৈরি হয়েছে, যে চিন্তা ভাবনা তৈরি হয়েছে, এই বিষয়টা আসলে হাস্যকর। আমি মুন্না খানকে আবারও বলছি, আমি বিনয়ের সঙ্গে বলছি, মুন্না খানকে আমি ছোট করতে চাইছি না। মুন্না খান সে চেষ্টা করছে, তার স্বপ্ন, সে কিন্তু বলেছে, সে কয়েকবার ইন্টারভিউতে বলেছে যে তার জীবনের একটা স্বপ্ন, সে হিরো হবে। সেটা টাকা কামাইছে, সে তার স্বপ্ন পূরণ করছে। এটা করা যায়, বাংলাদেশে এটা সম্ভব। বাংলাদেশে টাকা থাকলে সব স্বপ্নই পূরণ করা যায়। তো মুন্না খান তো একজন হিরো হওয়ার স্বপ্ন লালন করেছে এবং সেটা সে পূরণ করেছে। তার সিনেমায় কয় টাকা সে তুলতে পারছে সেটা সে জানে, কয় টাকা তার পকেটে ঢুকছে। সম্ভবত সে বলে 2 কোটি টাকা খরচ করছে, আর ধরে নিলাম 1 কোটি টাকা খরচ করছে। 1 কোটি টাকা যদি খরচ হয়ে থাকে, সে 1 কোটি টাকা থেকে কয় টাকা, কয় লাখ টাকা তার পকেটে গেছে, চলছে কম বেশি। আমাদের দেশে আরেকটা ট্রেন্ড আছে যে এক শ্রেণীর দর্শক আছে সিনেমা হলে যায় বিনোদন পাওয়ার জন্য, মানে লিড কাস্টিং যখন উল্টাপাল্টা অ্যাটিচিউড করে, যখন আহ, বাংলা বা ইংরেজি ঠিক মতো বলতে পারে না, ভুলভাল বলে, তখন তার ওই অঙ্গভঙ্গি, তার সেই ওভার স্মার্টনেস, তার সেই ভুলভাল বাংলা ইংরেজি, এগুলো দেখে আমাদের দেশের এক শ্রেণীর দর্শক কমেডি ফিল করতে চায়। কারণ আমাদের দেশে কমেডি সিনেমাটাও ঠিক মতো হচ্ছে না ইদানিং। একটা কমেডি সিনেমা যে ঠিক মতো হবে, এই কমেডি সিনেমাটার অভাবেই কিন্তু এই শ্রেণীর নায়করা উঠে আসতেছে। এই শ্রেণীর নায়কদের কমেডি দেখার জন্য দর্শক হলে যাচ্ছে, হলে বলতে ভুল হবে, সিনেপ্লেক্সে যাচ্ছে। সিনেপ্লেক্সে যেসব দর্শক জলিল সাহেবের সিনেমা দেখতে যান, তাদেরকে একটু মানে ইন্টারভিউ করে দেখা গেছে, বিভিন্ন ইন্টারভিউতে দেখছি যে তারা জলিল সাহেবের ডাই হার্ট ফ্যান। কি জন্য ফ্যান? কারণ তারা জলিল সাহেবের কথা বলার ভঙ্গি, তার হাঁটা চলা, নাচ, এই সমস্ত কিছু দেখে তারা আনন্দ পায়। এই কারণে তারা জলিল সাহেবের ফ্যান। এখন আপনি যদি বলেন যে জলিল সাহেবকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া লাগবে অভিনয়ের উপরে, তাহলে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের যেজন টিমের যেজন মেম্বার আছে, আমার মনে হয় তারা ওইখানে অজ্ঞান হয়ে পড়ে যাবে যদি এই দিন আসে যে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিতে হবে। অথবা এইভাবেও যদি ভাবি যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও নাকি শুনছি টাকা দিয়ে কিনতে পাওয়া যায়। একসময় এরকম একটা সিচুয়েশন ছিল, গত ফ্যাসিস সরকারের সময় টাকা বা সম্পর্ক ভালো থাকলে হতো। তো সেই টাকা দিয়েও যদি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জলিল সাহেব পান,
তাইলে সাধারণ মানুষজন যারা শুনবে তারা ফেইন্ট হয়ে পড়ে যাবে যে ভাই অভিনয়ের দক্ষতার জন্য তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়েছে। আমি ওনাদের জন্য এখন সবাই আসলে আমাদের দেশের সবাই ম্যাক্সিমাম মানে কন্টেন্ট ক্রিয়েটার আছে, অনেক ইয়েলো জার্নালিস্ট আছে বা জার্নালিস্ট আছে, অনেকেই বলতে খারাপ লাগে তাও সত্য যে তারা কি জন্য জানি না তারা এই সমস্ত সিনেমার প্রশংসা করে, এই সমস্ত নায়কের প্রশংসা করে, চাটুকারিতা করে কটা টাকার জন্য নাকি আমি জানি না, বাট আলটিমেটলি এন্ড অফ দ্য ডে আমাদের ইন্ডাস্ট্রিকে নিয়ে মানুষ হাসাহাসি করে বাইরের দেশের মানুষ। যে একটা সময় এরকমও হয়েছে যে একটা লোকের নাম গুগলে বাংলাদেশে হিরো সার্চ দিলে গুগলে একটা লোকের নাম চলে আসতো এবং সেটা দিয়ে আমাদের হিরোদের স্ট্যান্ডার্ড মাপা হইতো, এরকম একটা সময় ছিল। তো এই যখন পরিস্থিতি তখন আমাদের দেশের যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা সাংবাদিক তাদের কাছে কিন্তু অনেক দায়িত্ব তাদের কাছে, তারা এই সমস্ত প্রশ্রয় দেয় বলেই এই 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 দিন আমাদের ফেস করতে হয়, এই ধরনের কথা আমাদের শুনতে হয়। তো যাই হোক, শোনা যাচ্ছে বদিউল আলম খোকন শাকিব খানকে বিট দেওয়ার জন্য, শাকিব খানকে দেখিয়ে দেবার জন্য, শাকিব খানকে শিক্ষা দেবার জন্য মুন্না খানকে নিয়ে তছ নছ নিয়ে আসছেন। এটি যদি তাই হয়ে থাকে, এমনিতেই এটা একটা হাস্যকর সিনেমা হবে। মুন্না খান সাহেব তার সেই পোস্টে জিজ্ঞেস করেছেন যে পোস্টারটা কেমন হয়েছে। আপনারা বিশ্বাস করবেন একটা লোক যদি 30 লাখ 35 লাখ টাকা দিয়ে, 30-35 কেন যাবো, 8-9 লাখ টাকার নাটকেও এর চেয়ে ভালো পোস্টার বানায়। 8-9 লাখ টাকার বাজেটের নাটকেও এর চেয়ে ভালো পোস্টার বানায়। যে লোকটা একটা সিনেমার ফার্স্ট লুকেই নজর দিতে জানে না, একটা সিনেমার ফার্স্ট লুক কেমন হইতে পারে, স্ট্যান্ডার্ডটা কি হতে পারে, এই পরিমাপটা যার কাছে নাই, যে পোস্টারটা শেয়ার দেওয়ার আগে বুঝে না যে এই পোস্টারটা আমার স্ট্যান্ডার্ড ফিল মিট করে না। ইন্টারন্যাশনাল যে পোস্টার গুলো আছে এই পোস্টার গুলোর সাথে সে এই পোস্টারটা নিজের পোস্টারটা কম্পেয়ার করতে পারে না। সে নিজের কোয়ালিটিটাকে অন্যান্য নায়কের সঙ্গে বা ইন্টারন্যাশনাল নায়কদের সঙ্গে বা নিজের সিনেমার কোয়ালিটিকে অন্যান্য সিনেমার কোয়ালিটির সঙ্গে কতটুকু কম্পেয়ার করতে পারবে, এটা একটা প্রশ্ন রয়ে যায়। প্রশ্ন উত্তরটা নিশ্চয়ই আপনারা কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, রামের সুমতি হোক, কে জানি একটা আওয়াজ দিচ্ছে বাইরে থেকে, ওটা কানে নিয়েন না। যাই হোক, রামের সুমতি হোক একটা কথা আছে যে আহ, রাম সবসময় দুষ্টামি করে, রাম সবসময় খারাপ কাজ করে, বাজে কাজ করে, কিন্তু অপরাধ করে না। এটা কিন্তু অপরাধের পর্যায়ে পড়লেও ধরা হয় না, ধর্তব্য নাই। এই যে মুন্না খান সাহেব কোটি টাকা খরচ করে সিনেমা বানাচ্ছেন, এটা 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 কিন্তু অপরাধ না সাধারণ চোখে, কিন্তু একটু সূক্ষ্মভাবে দেখলে এটা একটা অপরাধ। এটা সিনেমা বানিয়ে, মানহীন সিনেমা বানিয়ে, মানহীন অভিনয় প্রদর্শন করে একটা সিনেমাকে বিলো স্ট্যান্ডার্ড জায়গায় নিয়ে গিয়ে বাংলাদেশি সিনেমার মানকে আদতে ডাউন করা হচ্ছে। হ্যাঁ, আপনার টাকা আছে, আপনি একটা ভালো অ্যাক্টরকে নেন, একটা ভালো ডিরেক্টরকে নেন, একটা ভালো সিনেমা প্রডিউস করেন, আপনার সিনেমা অভিনয়ের খায়েশ জাগছে, আপনাকে হিরোই কেন হইতে হবে? আচ্ছা, একটা সিনেমা আপনি হিরো হইছেন, এখন আপনি ইন্ডাস্ট্রির যদি ভালো কথা, ভালোর চিন্তা করতে চান, ইন্ডাস্ট্রি ভালো সিনেমা দিতে চান, ইন্ডাস্ট্রির ভালোর জন্য যদি ইনভেস্ট করতে চান, আপনি ইনভেস্ট করেন। আপনি নিজেকে কেন এখানে ইনভলভ করতেছেন? আপনি সিনেমা ইনভেস্ট করেন, সিনেমা থেকে প্রফিট করেন, সেই টাকা দিয়ে আবার ইনভেস্ট করেন। এভাবে এতগুলো টাকা আপনি কি মনে করেন যে সিনেমা দিয়ে এই যে মানুষকে কর্মসংস্থান হচ্ছে মানুষের, এই কর্মসংস্থানে মানুষের সংসার চলছে, এতে করে আপনি একটা ইয়ে দিচ্ছেন, সিনেমার মানুষের উন্নয়ন করছেন। তো আপনি এইভাবে উন্নয়ন না করে আপনি সরাসরি টাকাটা দিয়ে দেন। আপনার যদি উন্নয়ন করারই এত ইচ্ছা থাকে, মানুষের আহ, উপকার করারই যত ইচ্ছা থাকে, তাহলে সিনেমাকে বাস না দিয়ে সরাসরি টাকাটা থুক বরাদ্দ দিয়ে দেন, ওনাকে 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 টাকাটা দিয়ে দেন। তাতে করে হবে কি, যে ওই পরিশ্রমটা যে বৃথা যায় ওইটা যাবে না। সারাদিন কষ্ট করতে হয় সিনেমা, সকাল থেকে রাত পর্যন্ত রোদ বৃষ্টি ঝড় শীত কত কিছু সহ্য করে একটা সিনেমা বানাইতে হয়। এটা ওই কষ্টটা বৃথা যাবে না। যাই হোক, অনেক চিন্তা কথা বলছি।
আমার উপরে নিশ্চয়ই আপনারা অনেকেই ক্ষেপে যাবেন, অনেকেই খুব বিরক্ত হবেন যে আমার এত লাগে কেন? লাগে ভাই। দিন শেষে আ আই আ আমি একজন বাংলাদেশী, তাই না? বাংলাদেশের কোনো একটা জাতীয় প্রশ্ন যদি উঠে আসে, তখন আমারও লাগে। কারণ জাতীয়তাবাদী হিসেবে আমি একজন বাংলাদেশী। তো আমার দেশের সিনেমার মান এরকম হবে। আর বাইরের দেশের সিনেমার মান আমার দেশের সিনেমার মানের চাইতে ওই টাকায় আরো ভালো হবে। এটা তো আমার কাছে খারাপ লাগবে। শুনতেও খারাপ লাগবে, মানতেও খারাপ লাগবে। সেই জায়গা থেকে আসলে এত কথা বলি। আহ সর্বোপরি আ আমার কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু কিছু কাজ আঘাত দিয়ে হলেও করা উচিত। যেমন সন্তান যখন বিপথে যায় তখন তাকে শাসন করতে মাইরের প্রয়োজন আছে। ব বকাঝকা দেওয়ার প্রয়োজন আছে। অনেকে বলে না যে একটা নিজের সন্তানের গায়ে নিজে কিভাবে হাত তোলেন? অনেক কষ্টে হাত তোলে, অনেক দুঃখে হাত তোলে। যে সন্তানটা যেন ভবিষ্যতে আর এরকম ভুল না করে, এই কষ্টে করে। ওই জায়গা থেকে আসলে মুন্না খান তো আমারই ভাই, আমারই দেশের একজন নাগরিক। তো উনি আ এরকম একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। ওই জায়গা থেকে দেখে আমার একটু বলা উচিত বলে বলছি। ভয়েস রেইজ করা উচিত বলে করছি। অনেকেই হয়তো যাবেন ইভেন্টে, গিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবেন। সত্যি কথাটা বলবেন না। মিথ্যা কথা বলে তাকে পটাবেন এবং তাকে আরো উৎসাহিত করবেন। এরকম আরো অনেকগুলো অখাদ্য সিনেমা বানানোর জন্য। তো যাই হোক, বদিউল আলম খোকন যখন বানাচ্ছে তখন এটা একটু বেটার হবে। আ কারণ বদিউল আলম খোকনের একটা আ দীর্ঘদিনের একটা এক্সপেরিয়েন্স আছে। সেই সাথে উনি হয়তো লাস্ট ফিউ ডেজ নিজেকে হয়তো একটু ট্রেন্ড করছে, একটু সময়ের সঙ্গে নিজেকে অ্যা কোপ করার চেষ্টা করছে। হয়তো তার গল্পটা যেমনটা ভাবছে এরকমটা নাও হইতে পারে। কিন্তু যদি এরকমটা হয়, তাইলে বদিউল আলম খোকন এবং মুন্না খান নিশ্চয়ই রেডি থাকবেন আমার মতো আরো অনেক কনটেন্ট ক্রিয়েটর যারা সত্য কথা বলে তাদের জন্যে।